এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছে আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাড়িওয়ালার সাহসিকতা, চট্টগ্রামের জঙ্গি দম্পতি আটক, দ্বিতীয় বাড়ি ঘিরে চলছে পুলিশের অভিযান। তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী মন্ত্রী আনিসুল, ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি হবে না বললেন ওবায়দুল। রাত বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় টাইগারদের ১৭তম টেস্ট। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। একটি বাড়ির মালিক ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযানে শিশুসহ আটক হয়েছেন এক দম্পতি। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। এখনও দ্বিতীয় বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের পশ্চিম আমিরাবাদ গ্রামের এই বাড়ির নাম সাধনকুটি। থানা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থান। ইলেকট্রিক মিস্ত্রির পরিচয়ে গত ৪ মার্চ এই বাড়ির নিচতলা ভাড়া নেয় জসিমউদ্দিন আর জিনা দম্পতি। তবে তাদের আচরণে সন্দেহ তৈরি হয় বাড়িওয়ালার। ভাড়াটিয়ার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা যাচাই করে ভুয়া বলে নিশ্চিত হন তিনি। মঙ্গলবার রাতে জসিমের বাসায় ঢুকে প্রচুর তার ও সার্কিট দেখতে পান বাড়িওয়ালা। এরপর বুধবার সকালে বাড়ি ছাড়া নোটিশ দিতে গেলে দেখতে পান অস্ত্র ও বিস্ফোরক। খবর পেয়ে আসে পুলিশ। আজকে মানে এগুলাকে দেখাইছে বের করে দিতে চাইছিলাম। তারপর থেকে শুরু হয়েছে মানে ও মহিলাটাকে মানে কোমরে মানে সবগুলা অস্ত্র করে এসছে, বোমপিটি করে এসছে। তো মানে এবারে সাগর দাওয়া ধরে গেছে, মানে ব্যাগটা দেখাতে বলছে, ব্যাগটা দেখার না, কিন্তু ব্যাগে কিছু নাই। তো ব্যাগের ভিতরে দেখিয়ে দিয়ে জোতার ভিতরে মানে পিস্তল। এই দম্পতিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পাশের আরেকটি বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর জানতে পারে পুলিশ। সেখানে অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গ্রেনেড হামলা। এরপর বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। সংবাদ পেলাম যে এখানে যে বাড়িওয়ালা আছে, আমরা আগেই প্রত্যেকটা বাড়িওয়ালাকে বলে দিছি যে নতুন কোনো ভাড়াটি আসলে আমাদের জানাবেন এবং তাদের প্রতি দৃষ্টি রাখবেন, তো ভোটার আইডি কার্ড ইত্যাদি নেবেন। তো বাড়িওয়ালা আমাদেরকে জানাইলো যে ওনার সন্দেহ হইতেছে ওখানে যারা থাকে তারা বোধহয় কিছু একটা করতে পারে। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত আসছি। আসার পর আমাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা তাদেরকে 2 জনকে অ্যারেস্ট করতে পারছি। পুলিশ জানায় দ্বিতীয় বাড়িতে অভিযানের সময় জঙ্গিদের গ্রেনেডে 2 পুলিশ সদস্য আহত হয়েছে। বাড়ির ভেতর বেশ কয়েকজন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সল। ইফতেখার, দ্বিতীয় যে বাড়িটিকে পুলিশ এখন ঘিরে রেখেছে সেই বাড়িটিতে অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে? আসলে অভিযান এখনো পর্যন্ত পুলিশ ওই বাড়িটি ঘিরে চারপাশে অবস্থান নিয়েছে এবং এরই মধ্যে সোয়াত টিম এখানে কিন্তু এসেছে এবং মূলত সোয়াত টিম আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে অভিযান আরো জোরদার করার যেই ব্যবস্থা সেটি কিন্তু এবং আমরা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও ধারণা করে নিচ্ছি যে ওখানে আশেপাশের কয়েকটি ফ্ল্যাটের মধ্যে যে বাসিন্দারা আটকা পড়েছেন পরিস্থিতি যদি বলি এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে একটি বিষয় লক্ষ্য করার মতো, বিশেষ করে আমরা দেখছি যে যেখানে অভিযান চলছে তার কত দূরে আপনারা রয়েছেন, সেই জায়গাটিকে কি আলাদা করা হয়েছে কিনা? এই মুহূর্তে আসলে যেই জায়গায় অভিযান চলছে সেখান থেকে আমরা খুব বেশি দূরে নয় অদূরে বলা চলে, অর্থাৎ বেশি দূরে নয় অদূরে বলা চলে যে জায়গাটিতে আছি এখান থেকে কিন্তু বিল্ডিংটি গাছের কারণে, গাছ সহ অন্যান্য পরিস্থিতির বেড়ার কারণে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এরপরেই দ্বিতীয় তলায় যে 2 তলার একটি ভবন, সেই ভবনেই কিন্তু ওই জঙ্গিরা অবস্থান করছে। তো মোটামুটি আশেপাশে কিন্তু পুলিশ কাউকে যেতে দিচ্ছে না। এর আশেপাশে সাংবাদিকরাও নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছেন এবং অন্যান্য যারা যে এসেছেন তারাও কিন্তু। আপনাকে ধন্যবাদ। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ ভারত দুদেশে আন্তরিক, তাই এজেন্ডায় না থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির সম্ভাবনা আছে। আর সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গঙ্গার মতো তিস্তা চুক্তিও হবে। দেশের স্বার্থে করা সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করবে সরকার। আগামী 7 এপ্রিল 4 দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কিছু চুক্তি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। কিন্তু বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, ভারতের সাথে যেভাবে অন্যান্য সমস্যার সমাধান হয়েছে পানির ক্ষেত্রেও তেমনি যৌক্তিক সমাধান হবে। এজেন্ডায় না থাকলেও প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তা চুক্তি হতে পারে। ইন্টারন্যাশনাল যখন দুজন নেতা মিট করে, অনেক সময় অনেক অলিখিত জিনিসও ডিসকাসড হয়, অনেক লিখিত জিনিসও হয়তো সুপারফিশিয়ালি ডিসকাসড হয়। সুতরাং আমি এজেন্ডা কি হয়েছে না হয়েছে সেটাতে যাব না। বিজেপি সরকার তারা কিন্তু তাদের সদিচ্ছা আছে, তারা চেষ্টা করছে একটা সমঝোতায় যাওয়ার জন্য। এদিকে নোয়াখালীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গঙ্গার মতো তিস্তা চুক্তিও হবে। দেশের স্বার্থে করা সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করা হবে। শেষ পর্যায়ে নিয়ম কানুন সম্পন্ন করে সময় মতো তিস্তা গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও ইনশাল্লাহ হয়ে যাবে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তা চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। খালেদ, বলা হচ্ছে যে এই দুই রাষ্ট্রনেতা যখন আলোচনা বসবেন তখন সেই আলোচনার এজেন্ডাতে তিস্তা চুক্তি থাকবে না, কিন্তু তারপরও রাষ্ট্রীয় পর্যায়ে দুই নেতা যখন বসেন যেটি এজেন্ডায় থাকে না সেই বিষয়ে আলোচনা হওয়ার কতখানি সুযোগ আছে? বা আমি জানি না আনিসুল ইসলাম মাহমুদের কথা আমরা কতটা ভরসা পাবো বা আশা করব বা কি করব আমি ঠিক জানি না। এই সংক্রান্ত মন্ত্রী তো তিনি, এই সংক্রান্ত মন্ত্রী হওয়ার দরকার নাই। ভারতীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলে গেছেন যে তিস্তা চুক্তি হচ্ছে, তারপরে তিস্তা চুক্তি হয় নাই। আর যেটা এখন এজেন্ডাতে নাই সেটা যে হয়ে যাবে সেটা আমি আসলে খুব বিশ্বাস করতে আমি খুব রাজি না। কারণ ভারতের প্রধানমন্ত্রী আসার আগে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপমণি, আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন গওহর রিজভী, তারা বারবার বলেছেন তিস্তা চুক্তি হবে। মনমোহন সিং সেখান থেকে বলে আসছেন যে তিস্তা চুক্তি হবে, তারপর তিস্তা চুক্তি হয় নাই। যেটা এতজন বলেও হয় না, সেটা একজন পানি সম্পদ মন্ত্রী এখানে থেকে বলছেন এজেন্ডা নাই তবুও হবে, সেটা আমি ঠিক আসলে। কিন্তু তিস্তা চুক্তি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে এমন জায়গায় পৌঁছেছে যে এটা আসলে এজেন্ডায় আলাদা করে অন্তর্ভুক্ত করার প্রয়োজন কি আছে আসলে? এটা যে কোনো পর্যায়ে কথা হলেই তিস্তা চুক্তি এজেন্ডায় থাকে না। তিস্তা চুক্তি যদি এজেন্ডায় থাকে না থাকে তারপরে যখন চুক্তি হয় সেটা আমি বলছি যে আমি এটা তখনই বিশ্বাস করবো যখন চুক্তিটা হবে। কারণ এইটা আর কারো মুখের কথা বিশ্বাস করার অবস্থায় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী দুইজন যৌথ বিবৃতি দিয়ে বলেছেন যে তিস্তা চুক্তি হবে, হয় নাই। আলাদা করে মনমোহন সিং বলছেন যে তিস্তা চুক্তি করতে তিনি বাংলাদেশে আসবেন, তারপরও হয় নাই। তো সেটার কথা বলার পর্যায়ে নাই। তবে অনির্ধারিত আলোচনা হয়তো হতে পারে, অনির্ধারিত আলোচনা এমনকি চুক্তিও হতে পারে, আমি সেটাতে করছি না। কিন্তু চুক্তি না হওয়া পর্যন্ত সেইটা বিশ্বাস করা বা বলা সেটা হচ্ছে একটু মুশকিলের ব্যাপার আনিসুল ইসলাম মাহমুদের কথায়। তবে এবার তিস্তা চুক্তি যদি হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে যে কূটনৈতিক তৎপরতা তাতে শেখ হাসিনা একটু এগিয়ে গেলেন। আমার কাছে মনে হয় যে তিস্তা চুক্তিটা হলে এবার তিনি তার চাপ দিয়ে সেটা আদায় করবেন বলে। বাংলাদেশের নির্বাচনের আগের রাজনীতিও আওয়ামী লীগ এগিয়ে যাবে তিস্তা চুক্তির ক্ষেত্রে। আমি জানি না তখন সেটিকে আবার গোলামি চুক্তি বলা হবে কিনা। যাই হোক, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে বাম দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। দুপুরে মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় সংঘর্ষ হয়। প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাম সংগঠনগুলো। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ সহ কয়েকটি বাম দল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। এ সময় মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ টিয়ার সেল, ফাঁকা গুলি ছোড়ে। এ সময় সচিবালয়ের পাশে বেশ কিছু যানবাহনে ভাঙচুর করে বাম দলের কর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ তাদের। তারা আমাদের উপরে টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে এবং লাঠি চার্জ করেছে। আমরা সরকারকে বলতে চাই, এভাবে অন্যায়ভাবে আন্দোলনকে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। ব্যারিকেড ভেঙে সাধারণ পাবলিকের গাড়ির উপর হাত দিয়েছে, আমাদের এপিসি, আমাদের ওয়াটার ক্যানন এগুলো ভাঙচুর করার পরে সচিবালয়ের ভিতর প্রবেশ করার চেষ্টা করেছে। তখন আমরা বাধা প্রদান করেছি। পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। এই বামপন্থীদের উপরে হামলার প্রতিবাদে আগামীকাল আমরা দেশব্যাপী বিক্ষোভেরও আহ্বান জানাচ্ছি। সংঘর্ষ চলাকালে প্রায় 1 ঘন্টা প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দিনাজপুরে পীর ফরহাদ চৌধুরী ও তার গৃহকর্মী রূপালী বেগমকে হত্যার ঘটনায় কুড়িগ্রাম থেকে আরেক পীর ইসাক আলীকে আটক করেছে পুলিশ। সকালে ভুরুঙ্গামারী থেকে তাকে আটক করা হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর দরবারের খাদেম সাইদুর রহমান ও মুরিদ সমর আলীকে মঙ্গলবার আটক করা হয়। পুলিশ বলছে, দুই খাদেমের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ইসাক আলীকে আটক করা হয়েছে। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজন আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করেছে পীর ফরহাদের পরিবার। এই ঘটনায় ব্যক্তিগত ও ধর্মীয় বিরোধের পাশাপাশি জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। কুড়িগ্রামের যে পীর ইসাক, উনিও একজন পীর, এবং যে ফরহাদ চৌধুরী মারা গিয়েছেন উনিও একজন পীর। ফরহাদ চৌধুরী মূলত ওনার কাছেই মুরিদান ছিলেন এবং ওনার কাছ থেকে ওনার শিষ্য ছিলেন। পরবর্তী সময়ে ওনারা আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার সময় দুজনের মধ্যে একটা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব ছিল, মতাদর্শের দ্বন্দ্ব। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। 24 এপ্রিল পরবর্তী শুনানি হবে। টাঙ্গাইল 3 আসনে এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করতে পারায় বুধবার শুনানি হয়নি। এর আগেও 4 বার এমপি রানাকে হাজির না করায় এই মামলার অভিযোগ গঠন হয়নি। টাঙ্গাইল কোর্ট পুলিশের পরিদর্শক কানুল ইসলাম জানান, অসুস্থতার কারণে এমপি রানাকে আদালতে হাজির করা যায়নি। 22 মাস পলাতক থাকার পর গত বছর 18 সেপ্টেম্বর রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তা গ্রহণ না করে রানাকে কারাগারে পাঠায়। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে প্রধান দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশা জানিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হলো। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন নৌকা, আর বিএনপি মনোনীত মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন ধানের শীষ। প্রতীক পেয়ে প্রচারণা যুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা। নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দলের প্রতীক দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। আমি দলের সকলকে সাথে নিয়ে 30 মার্চের জন্য মাঠে নেমে নৌকার জয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি পূর্ব অভিজ্ঞতা আছে, এখন দল আমার সঙ্গে সম্পূর্ণ দল আমার সঙ্গে আছে, সেই জন্য আমি নির্বাচন করতেছি। আমি আশাবাদী ইনশাআল্লাহ 30 তারিখে আমি আমার জনগণ আমাকে রায় দিবে। এদিকে প্রতীক বরাদ্দের আগেই বিধি ভেঙে প্রচারণা চালানোর অভিযোগে রিটার্নিং কর্মকর্তা প্রধান দুই প্রার্থীকে সতর্ক করে চিঠি দেন। সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দ হওয়ার সাথে সাথে প্রচারণা শুরু করতে পারে, তবে প্রচারণার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে, যেমন খুশি তেমন প্রচার করতে পারবে না। আমরা আচরণবিধি ওনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই আচরণবিধি অনুযায়ী তারা প্রচারণা চালাতে পারবে। আগামী 30 মার্চের এই নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে 3 প্রার্থী ছাড়াও 27 কাউন্সিলর পদে 114 ও 9টি সংরক্ষিত কাউন্সিলর পদে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 2,07,556 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলা খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। মুস্তাফিজের বোলিং এবং মিরাজ এবং মুস্তাফিজের বোলিং আজকে খুব ভালো লেগেছে। আজ আমি যতক্ষণ খেলা দেখেছি আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। নিয়মিত বিরতিতে কিন্তু আমরা উইকেট নিয়েছি, চান্দিমালের অংশটুকু বাদ দিলে। সেটিও তো আমরা দেখলাম যে 3বার রিভিউ, 3টা রিভিউ নিয়ে 3টাতেই তারা সফল হয়েছেন আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটাকে পাল্টে দিতে। সেটি যদি না হতো বা এই রিভিউয়ের সুবিধা যদি না কথা বলবো এরকম ভাবার কোনো কারণ নাই। যাই হোক, এখন দেখা যাক যে আগামীকাল কত দ্রুত আমরা 3টা উইকেট নিয়ে নিতে পারি, সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা খেলার আরো কিছু খবর রয়েছে সেগুলো জানিয়ে দিব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যাওয়া থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ মাঠে গড়ানোর তারিখ অনিশ্চিত, দল ও সূচি নিয়ে বাফুফের ধোঁয়াশা। 9:29 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দিনেশ চান্দিমালকে ফেরাতে পারলে 100তম টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত হতো বাংলাদেশের। তারপরও শ্রীলঙ্কার 7 ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রথম দিন শেষে এগিয়ে মুশফিকের দল। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 7 উইকেটে 238 রান, 86 রানে অপরাজিত চান্দিমাল। 100তম টেস্টে জায়গা হয়নি টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হকের। মাহমুদুল্লাহর পর পারফরমেন্সের দায়ে কাটা পড়লেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মুমিনুলের ক্যারিয়ার শুরুর ঈর্ষণীয় গড় নেমে এসেছে 50-এর নিচে। 30-এর নিচে আউট হয়েছেন শেষ 5 ইনিংসে।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট আয়োজন করছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি। আগামী বছরের মার্চে হতে যাওয়া টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কা বোর্ড। বিসিবিও টুর্নামেন্ট খেলতে সম্মতি দিয়েছে। আগামী বছরের 15 মার্চ শুরু হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সময় মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না বাফুফে। 11 মার্চ বঙ্গবন্ধু গোল্ড কাপ হওয়ার কথা থাকলেও এখনো দল ও সূচি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ড কাপ সহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঘরোয়া ফুটবল নিয়ে কার্যনির্বাহী সভায় বসবে বাফুফে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে রাতে মোনাকোর মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে 5-3 গোলে এগিয়ে শেষ 8-এ 1 পা দিয়ে রেখেছে সিটিজেনরা। আরেক ম্যাচে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন 4-2 গোলে এগিয়ে আছে আতলেতি। ম্যাচ দুটি শুরু হবে রাত 2:45-টায়। টাইগারদের 100তম টেস্ট এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। আরিফ বলছেন টাইগাররা তাদের ঐতিহাসিক 100তম টেস্টে জয় পেলে ম্যাচটি চিরস্মরণীয় থাকবে। মারুফ বলছেন টাইগাররা 100তম টেস্টে ভালো খেলা উপহার দেবে, এটাই প্রত্যাশা করি। শাহরিয়ার বলছেন আজকে বাংলাদেশ ভালো খেলেছে, তবে দলে এত পরিবর্তন আনা ঠিক হয়নি। তারেক বলছেন 100তম টেস্টে যারা খেলছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আশা করি তারা ভালো খেলা উপহার দিবেন। কাউসার বলছেন 100তম টেস্ট যেন দলের সকলের জীবনের সেরা টেস্ট হয়। শরীফ বলছেন মমিনুল্লাহ মাহমুদুল্লাহ মতো অভিজ্ঞ ক্রিকেটার একাদশে রাখা উচিত ছিল। মনসুর বলছেন 100তম টেস্টের দিকে শত আশা নিয়ে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। কামরুল বলছেন জয় দিয়ে যেন 100তম টেস্টটা স্মরণীয় করে রাখা যায়, এটাই কামনা করি। জাবেদ বলছেন মোসাদ্দেককে না খেলিয়ে লিটন দাসকে একবার সুযোগ দেওয়া উচিত ছিল। আর নাসির বলছেন আশা করি বাংলা টাইগাররা জয় নিয়ে মাঠ ছাড়বে। দর্শকদের ধন্যবাদ জানিয়ে সংবাদে এবার আমরা একটা বিরতি নিব। আমরা বিরতি নেওয়ার আগে আমরা আরোগুলি কিছু খবর আসলে জানাবো। অনুপমকে ধন্যবাদ দিতে চাই তাদের খেলাধুলার খবরের জন্য। তবে আরো কিছু খবর নেওয়ার আগে একটা বিরতি নিতে হচ্ছে, যে আসমা আপনি যা বলছিলেন। আর এরপর থাকছে ভোক্তা অধিকার নিয়ে সচেতন নয় বেশিরভাগ মানুষ, অনলাইন বাণিজ্যে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। নয়টা 47-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বাংলাদেশে ভোক্তারা এখনো অধিকার সম্পর্কে সচেতন নয় বলে মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মত দেওয়া হয়। অনুষ্ঠানে ই কমার্সে প্রতারণার কারণে অনলাইন বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও মত দেন বিশেষজ্ঞরা। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে বিশেষজ্ঞদের মতে 2021 সালে দেশের মোট বাণিজ্যের অর্ধেক অনলাইনে হবে, আর 2041 সালে প্রচলিত বাণিজ্য সম্পূর্ণ বিলুপ্ত হবে। কিন্তু দেশের অনলাইন কেনাবেচায় পণ্যের গুণগত মান, ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এখনো। নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের ভোক্তা অধিকার বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই জন্য নীতিমালার পাশাপাশি আইন প্রণয়নের কথাও বলেন তারা। শুধুমাত্র একটি আইন দিয়ে আসলে আমরা এই ডিজিটাল যুগের সুরক্ষাটা পাবো না, আমার অধিকারটা বাস্তবায়ন করতে পারবো না। তার সাথে মিলিয়ে ভোক্তা অধিকার আইন সহ বাকি সমস্ত আইনগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আনতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও তৎপর হতে হবে বলে মনে করে ক্যাব। অনেক ইতিবাচক সিদ্ধান্ত, ইতিবাচক আইন করেছে, কিন্তু যে সাংগঠনিক কাঠামো সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি। বিশেষজ্ঞ কমিটি গঠন করে অনলাইন কেনাবেচার চ্যালেঞ্জ ও সমস্যা নিরসন করা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। অনেক 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 দূর আমরা এগিয়ে গেছি এবং আগামীতে আমি মনে করি যে ভোক্তা অধিদপ্তর ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করার দরকার তা করতে হবে। কনজিউমার্স ফোরামের গবেষণায় দেখা গেছে দেশের প্রায় 36% ভোক্তা অধিকার সচেতন নয়, আর 70% মানুষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবগত নয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে নিয়ে বিবিসিতে খুব আয়েশ করে সাক্ষাৎকার দিচ্ছিলেন অধ্যাপক রবার্ট কেলি। তবে স্কাইপে কথা বলার মাঝখানে ঘটে বিপত্তি। কেলের ছেলে মেয়ে হানা দিয়ে পুরো বিষয়টিকেই করে তোলে হাস্যরসাত্মক। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও নিয়ে বানানো হয়েছে প্যারোডিও। সম্প্রতি সপরিবারে আবারও বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন কেলি। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব সিরিয়ায় ফ্যাশন শোর কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। সবাই ভালো থাকবেন। রাত 9